এফিশিয়েন্ট ওয়েতে কম্পিউটারে রাখতে পারে, সেটার জন্য এরা আবার তিন ধরনের তোমার মডেল ইউজ করতেছে, যেটাকে পলিগনাল নেট মডেল বলতেছে। তো প্রথমটাতে হচ্ছে যে এরকম একটা অবজেক্টকে ওরা স্টোর করার জন্য যেটা করতেছে, এক্সপ্লিসিট বারটেক্স লিস্ট, সবগুলো বারটেক্সকে এনি ওয়েতে তারা রাখবে, এনি অর্ডারে, বাট তারা চেষ্টা করবে যেন বেশি রিপিটেশন না হয় এবং হচ্ছে যে তাদের মধ্যে যেন কন্টিনিউটিটা থাকে। ঠিক আছে, তুমি যেভাবে তাদেরকে ট্রাভেল করবে অর্থাৎ ভিজিট করবে, ওই ভিজিট করার ওয়ে ধরে একই অংশকে দুইবার ভিজিট করব না আমরা স্বাভাবিক, বাট যে ওয়েতে আমরা ভিজিট করব ওই পলিগনটাকে, সেই ওয়েতে হচ্ছে আমরা সেটাকে স্টোর করব। এরপর পলিগন লিস্টিং এ হচ্ছে যে আমাদের যেমন একটু আগে আমরা যে ইয়াটা দেখছি, কিউবটা দেখছি, সেই কিউবে আমার কয়টা তল আছে, সেখানে হচ্ছে আমার আহ 6টা তল থাকে কিউবে নাকি। তো ওই তলগুলোকে আমরা হচ্ছে যে প্রতিটা তলকে তুমি একটা একটা পলিগন হিসেবে চিন্তা করলে, তাহলে ওগুলোকে 6টা নাকি 8টা, 8টা, সো ওগুলোকে আমরা ওভাবে স্টোর করতে পারি। আর একটা হচ্ছে এজ, এজ গুলাকেও আমরা রাখতে পারি, কিন্তু পলিগনের ক্ষেত্রে আমার এজ গুলো রিপিট হচ্ছিল। সো এখন আমরা যদি এক্সপ্লিসিট এজ লিস্টিং এ যেটা করব, সেগুলো আমার আর আর রিপিট হবে না, শুধুমাত্র একবারই এজ গুলা থাকবে। ওকে, তো আমরা যদি এখন এটার জন্য একটু দেখতে যাই, এই যে পলিগন, এটাকে যদি আমরা এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট অনুসারে রাখতে যাই, তাহলে কিভাবে রাখবো? যদি আমরা এই কিউবটাকে এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট অনুসারে রাখতে যাই, তাহলে দেখো এখানে ওরা যেটা করছে এবিসিডি, ওরা এটাকে ভিজিট করা শুরু করলো। ওকে ফাইন, হ্যাঁ, এবিসিডি। সো ডি তে যাওয়ার পরে তুমি আবার এ তে এসে এফ এ যাইতে পারো, আবার যদি তুমি বলো যে না আমি ডি তে এসে ডি থেকে ই তে যাব, ডি, ই, এইচ, জি, এফ, আবার এ তে এসে এভাবে শেষ করব, সেভাবে তুমি শেষ করতে পারো। বাট যেটা এনি অর্ডারে তুমি শেষ করো না কেন, তোমাকে জাস্ট এটা এনশিওর করতে হবে তুমি সবগুলো ভার্টেক্স কি করছো, ভিজিট করছো ইন এনি অর্ডারে, সেটা তোমার মতো করে তুমি ভিজিট করে সবগুলো ভার্টেক্স কে ভিজিট করছো, সেটা এনশিওর করলে সেটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট। এরপর হচ্ছে 6টা তল, এই 6টা তলকে হচ্ছে যে আমরা জাস্ট, প্রথমটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসিডি, এটা একটা তল, ঠিক আছে। তারপরে কিভাবে ইএফজিএইচ একটা তল, আবার এদিকে আমাদের এই উপরের তলটা নিতে গেলে ইএইচসিডি বা ডিসি এইচ, এটা একটা তল, আবার এফ ইডি এটা একটা তল, এই পাশে জিবি সিএইচ এটা একটা তল, বা তুমি যদি এটাকে বিসি এইচ জি বলো তাও একটা তল। তো যেটাই বলো না কেন, আমাদের এখানে 6টা তল আছে, সেই 6টা তলকে যদি আমরা স্টোর করি এই কিউবে, সেটা হচ্ছে আমাদের পলিগন লিস্টিং। তো একটা হচ্ছে তাহলে এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট, আমি যে ওয়েতে এটাকে ভিজিট করি না কেন, সেটা যদি আমি এ থেকে শুরু করি তাইলেও হবে, সেটা যদি আমি এফ থেকে শুরু করি তাইলেও হবে, কিন্তু কিউবের প্রতিটা তলকে আমাকে ভিজিট করতে হবে, প্রতিটা ভার্টেক্সকে আমাকে ভিজিট করতে হবে, সেটা এনশিওর করতে হবে এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্টিং। আর পলিগন লিস্টিং এ যেটা হচ্ছে, আমরা হচ্ছে এখানে 6টা তল, সেই 6টা তলকে আমরা জাস্ট লিখতেছি, সেটা তুমি এবিসিডি লিখো আর বিএসিডি, যে বিএডিসি লিখো, যেভাবে লিখো সেটা কোনো সমস্যা না, জাস্ট 6টা তলকে তুমি মেনশন করতেছো। আর একটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যাজ লিস্টিং, সেটা হচ্ছে এখানের কোয়েশ্চেনে নাই, সেটা বোধহয় তোমার ইয়াতে সলিউশনের মধ্যে ওটা বোধহয় আছে। ওকে, এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট অ্যাজ লিস্ট। ওকে, সো এক্সপ্লিসিট অ্যাজ লিস্ট আমরা যেটা বললাম, আমাদের এখানে সবগুলো অ্যাজ থাকবে, কিন্তু কোনো অ্যাজ কি হবে না, রিপিট হবে না। ওকে, তো এই কিউবের যতগুলো সম্ভাব্য অ্যাজ আছে, সবগুলো অ্যাজকে তোমার এখানে লিখতে হবে এবং ওইটা এনশিওর করতে হবে কোনো অ্যাজ যেন রিপিট না হয়। সে এরকম একটা পলিগন দিয়ে বা এরকম যে কোনো একটা কিছু দিয়ে তোমাকে বলা হইতে পারে যে তুমি এই তিনটা পলিগনাল নেট মডেল বা টেক্সট লিস্ট যে কোনো ওয়েতে তুমি ভিজিট করতেছো। এরপর হচ্ছে পলিগন লিস্টিং, যেখানে হচ্ছে যে কয়টা পলিগন তোমার এই অবজেক্টে এভেলেবেল সবগুলো পলিগনকে লিখা। এরপর হচ্ছে এক্সপ্লিসিট অ্যাজ লিস্ট, যেখানে হচ্ছে অ্যাজ গুলাকে তোমাকে লিখা যেন রিপিট না হয়। এটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ওয়াইড ফ্রেম মডেলের থিওরি অনুসারে, যেখানে হচ্ছে যে আমাদের বিভিন্ন পলিগন লাইন বা পলি লাইন ইউজ করে আমরা অবজেক্টকে রিপ্রেজেন্ট করতেছি। এখন সেটার ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমরা এখানে অসংখ্য লাইন বা এগুলো ইউজ করতেছি, কার্ভ সারফেস ইউজ করতেছি, তো সেটা ক্ষেত্রে যেটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনটা সহজ সাইন্টিফিক্যালি, বা আমরা যদি ইঞ্জিনিয়ারিং ওয়েতেও চিন্তা করি, বাট যেটা ড্রব্যাক সেটা হচ্ছে যে
খুব বেশি রিয়েলিস্টিক ইমেজ ওটার ক্ষেত্রে পাওয়াটা সম্ভব হয় না আর কি। ওকে, সো এটা হচ্ছে ওয়াই ফ্রেম মডেলের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো ইজিলি আমরা ড্র করতে পারতেছি বা ইয়া করতে পারতেছি, কিন্তু রিয়েলিস্টিক মডেলের ক্ষেত্রে আমাদের এই মডেলটা খুব একটা ভালো কাজ করে না, বা কমপ্লেক্সিটি বেড়ে যায় অনেক। কারণ এই কারণে বেড়ে যায় কারণ আমি যখন রিয়েলিস্টিক জিনিস অর্থাৎ অনেকগুলো কার্ভ সারফেস ওয়ালা জিনিসকে দেখাতে যাই, তাহলে তখন আমাকে প্রচুর পরিমাণ লাইন বা পলি লাইন এগুলো ইউজ করা লাগে। এবং যত বেশি পরিমাণ আমি লাইন, পলি লাইন কিংবা পলিগন ইউজ করব, তত বেশি কমপ্লেক্সিটি বাড়বে স্বাভাবিকভাবে। কারণ এখানে কমপ্লেক্সিটিটা দুই ধরনের। একটা হচ্ছে যে আমি প্রথমে যেটা রিপ্রেজেন্ট করতেছি সেই রিপ্রেজেন্টেশনে একটা কমপ্লেক্সিটি আছে। এটার পরে আবার এটার থেকে আমার এই যে মাল্টিপল যে লাইনগুলা বা হিডেন যে লাইনগুলা সেগুলোকে রিমুভ করার জন্য আমাকে আবার নেক্সট আর একটা কমপ্লেক্সিটি ফেস করতে হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে মেইন একটা থিম, যে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন যদি আমরা করতে যাই ওয়াইফ্রেম মডেল অনুসারে, তাহলে তিনটা মডেল আমাদের এখানে কাজ করতেছে। পলিগনাল নেট মডেল, একটা এক্সপ্লিসিট ভার্টেক্স লিস্ট, পলিগন লিস্টিং, আর একটা এক্সপ্লিসিট এজ লিস্ট। এবং সেই লিস্টিং গুলা বা সেই মডেল গুলা ইউজ করে যেভাবে আমরা অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছি সেটাকে ওয়াইফ্রেম মডেল বলতেছে। আর ওয়াইফ্রেম মডেলের অ্যাডভান্টেজ হচ্ছে সহজে আমরা ড্র করতে পারতেছি, বাট ড্রব্যাকস হচ্ছে খুব রিয়েলিস্টিক কিছু জেনারেট করতে গেলে আমাকে প্রচুর পরিমাণ লাইন, পলি লাইন এগুলো ইউজ করতে হয়। এবং সেটার জন্য হচ্ছে আমাদের কি হয়, কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। তো এটার সলিউশন করার জন্য, যেহেতু আমরা এখানে বলতেইছি যে কার্ভ সারফেস বা এগুলা কার্ভড অবজেক্টের ক্ষেত্রে এটা ড্রব্যাক, সেটার জন্য কার্ভ সারফেসের কিছু রুল ডেভেলপ করা হয়েছে এখানে। এর মধ্যে একটা রুল যেটা, সেটা হচ্ছে তোমরা তো নিউমেরিক্যালে পড়ছিলা মনে হয়, যে বেজিয়ার কার্ভ যেটা আর কি, অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম ইউজ করে। তো সেটার ক্ষেত্রে তারা হচ্ছে বেসিক্যালি এরকম একটা কাজ করে থাকে। সেটা হচ্ছে ধরো আমরা এখানে নর্মালি একটা কার্ভ যদি লাইন দিয়ে ড্র করতে যাই, তাহলে আমরা বেসিক্যালি কি করার চেষ্টা করি, যেমন এটা দিয়ে আমরা একটা নর্মাল ইয়া চিন্তা করি, যেটা আসলে বেসিক্যালি এরকম একটা, এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং লাইন। ওকে, সো এই লাইনটা বেসিক্যালি হচ্ছে আমার এরকম একটা লাইন, যেটাকে আমরা এভাবে যদি চিন্তা করি আর কি। ওকে, তো বাট এটা যদি আমরা ইয়া দিয়ে লাইন দিয়ে ড্র করি, তখন আমার এখানে কি এই জিনিসটা আসতেছে। এখন এই যে মাঝখানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমাদের কি বিভিন্ন অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম ইউজ করে কমিয়ে আনা বা বাদ দেওয়ার যে টেকনোলজি, সেটাই হচ্ছে এখানে বেসিক্যালি এই কার্ভ সারফেস থিওরি গুলোতে আলোচনা করা হচ্ছে, যদিও আমরা ওটা এই মুহূর্তে দেখতেছি না। তো এটাই ছিল বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে হচ্ছে এই অংশটুকুই আমরা আপাতত দেখতেছি, যেটা হচ্ছে যে কিভাবে আমরা পলিগন বা লাইন বা পলিলাইন ইউজ করে আমরা এগুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই থ্রু দিয়ে আমরা যে জিনিসটা ফেস করতেছি সেটা হচ্ছে, এখানে আমরা বলতেছি যে এখানে ভেতরে ভেতরে কিছু লাইন আছে যেগুলোকে এখানে বলা হচ্ছে হিডেন লাইন্স রিমুভাল। এবং সেটার জন্য আমাদের একটা ডেডিকেটেড চ্যাপ্টার এখানে রাখা হয়েছে, হিডেন সারফেস। তো হিডেন সারফেস বেসিক্যালি ওই কাজটাই করে। এখানে যে লাইনগুলা আমার সামনে থেকে অতটা আমরা দেখতেছি না, অর্থাৎ ব্যাক এন্ডে আছে, বা পেছনের দিকের যে লাইনগুলো ইউজ হচ্ছে অবজেক্টটাকে 3D শেপ দেওয়ার জন্য, সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, বা সেগুলো কিভাবে আমাদের অবজেক্ট রিপ্রেজেন্টেশনে বা ডিসপ্লে স্ক্রিনে রিপ্রেজেন্টেশনের সময় রিমুভ হয়, সেই অংশটা নিয়ে হচ্ছে যে আমাদের হিডেন সারফেস রিমুভাল কাজ করে। তো ওটা করতে গিয়ে প্রথমে আমরা যেহেতু বলতেছি আমরা এখন 3D নিয়ে কাজ করতেছি, সেটা করতে গিয়ে প্রথমে আমাদেরকে যেটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে কোন অবজেক্টটা আগে আছে কোনটা পিছনে আছে সেটা ডিসাইড করা, কোন অবজেক্টটা আগে আসছে কোনটা পিছনে আছে সেটা ডিসাইড করা। তাহলে সেটা যদি আমি ডিসাইড করতে পারি, তাহলে আমি যেটা বলতে পারবো যে, ফর এক্সাম্পল এখানে ধরো আমার এটা হচ্ছে আহ এটা পয়েন্ট, এবং এটা যদি বি পয়েন্ট হয়, এবং তুমি হচ্ছে যদি এটা যদি তোমার কি হয়, তুমি এখান থেকে ধরো দেখতেছো আর কি, তাহলে এখান থেকে তুমি দেখলে কোন পয়েন্টটাকে দেখবা। যদি এটা একই লাইনে থাকে, তাহলে এখান থেকে যদি আমি একই লাইনের অবস্থায় দেখি, তাহলে স্বাভাবিকভাবে আমার হচ্ছে
আমি এটাকে দেখবো, এবং এই অংশটা, এই সার্কেলটা বেসিক্যালি এটাকে কি করে দিবে, ডেকে দিবে। তার মানে প্রথমে যে আছে তাকে আমি দেখবো আমার ভিউ পয়েন্ট থেকে বা সেন্টার অফ প্রজেকশন থেকে। সেন্টার অফ প্রজেকশন থেকে যখন আমি তাকাবো তখন হচ্ছে যে আমার একই লাইনে যে ইয়াগুলো আছে, পয়েন্ট গুলো আছে, সেগুলোর মধ্যে যে প্রথমে আছে তাকে আমি দেখবো, পরের গুলাকে আমি দেখবো না, বা পরেরগুলোকে আমার দেখা সম্ভব না। ঠিক একইভাবে এখানে আমরা যে লাইনগুলো ভেতরের দিকে দেখতেছি, আমি যখন উপর থেকে, আমার সেন্টার অফ প্রজেকশন যেহেতু উপর থেকে হচ্ছে, বা আমার যে পাশ থেকে দেখতেছি ওই পাশ থেকে, সে পাশ থেকে আমার সেন্টার অফ প্রজেকশন থেকে প্রথমটাই শুধু দেখা যাবে। এখানে ভেতরে যে লাইনগুলো ড্র হয়েছে সেগুলো কিন্তু আমি দেখতেছি না। আবার আরেকটা সেন্টার অফ প্রজেকশন থেকে হয়তো ওই পাশের লাইনগুলো আমি দেখবো, এই পাশে যেগুলো দেখতেছি সেগুলো আমি দেখবো না। তো এটাই ঘটবে স্বাভাবিক। তো আমি যে সেন্টার অফ প্রজেকশন থেকে দেখতেছি, বা আমার সেন্টার অফ প্রজেকশন যেটা হবে, সে সেন্টার অফ প্রজেকশন থেকে কোন লাইনটা আগে কোন পয়েন্টটা আগে আছে এবং কোন পয়েন্টটা পরে আছে, অর্থাৎ কোন অবজেক্টটা আগে, কোন অবজেক্টটা পিছনে, কোন লাইনটা আগে, কোন লাইনটা পিছনে। তো সেই ডিসিশনটা আমাকে নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য প্রথমে সেটা নেওয়াটা, সেই ডিসিশনটা নিয়ে বাকি পয়েন্ট গুলাকে অবস্কিউর করে দেওয়া বা বাদ দেওয়া, সেটাই হচ্ছে ইডেন সারফেস রিমুভালের কাজ। তাহলে বাদ দিতে গেলে প্রথমে আমাকে যেটা চেক করতে হবে যে ধরো এই পয়েন্ট গুলা সেন্টার অফ প্রজেকশনের সাথে এই দুইটা পয়েন্ট প্রথমে একই লাইনে আছে কিনা দেখতে হবে। তারপর আমি হিসাব করবো যে কোন পয়েন্টকে ডেকে দিবে বা আদৌ ডাকবে কিনা। কারণ এই পয়েন্টটা যদি আমার এই জায়গায় না থেকে, এই পয়েন্টটা এই জায়গায় না থেকে যদি আমার এই জায়গায় থাকতো, তাহলে কিন্তু আমার সেন্টার অফ প্রজেকশন থেকে এটা ঢাকা পড়তো না, কারণ এটা আর এটা একই লাইনে না, এই তিনটা জিনিস একই লাইনে না, সুতরাং এটা কখনো এটা দ্বারা ঢাকা পড়বে না। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে সেন্টার অফ প্রজেকশন এবং বাকি দুইটা পয়েন্ট একই লাইনে আছে কিনা। যদি একই লাইনে না থাকে তাহলে একটা অপরটাকে ঢাকবে না, সুতরাং আমার সেটা অবস্কিউর করার কোনো বা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর যদি তিনোটা যদি একই লাইনে থাকে তখন আমি হিসাব করব ডেপথ কম্পারিজন, অর্থাৎ জ্যাট এক্সিস এর সাপেক্ষে তখন আমি হিসাব করব কোন পয়েন্টটা আগে আছে এবং কোন পয়েন্টটা পরে আছে। আগে আর পরে মানে হচ্ছে ডেপথের হিসাবে আমার যেটা শুরুর দিকে থাকবে সেটার ডেপথ স্বাভাবিকভাবে কম থাকবে, আর যেটা পেছনের দিকে থাকবে সেটার ডেপথটা স্বাভাবিকভাবে বেশি থাকবে জ্যাট এক্সিস এর সাপেক্ষে। তখন আমার যেটা ডেপথ বেশি সেটা আমি বাদ দিব, আর যেটা ডেপথ সবচেয়ে কম থাকবে সেটাকে আমি রাখবো। আমি কি এই জিনিসটা বুঝাতে পারতেছি? তো সেটার একটা ম্যাথ যদি আমরা এখানে দেখি, সেখানে আমাদেরকে একটা ম্যাথ দেওয়া আছে। দেখো যে গিভেন পয়েন্টস, আমাকে এখানে তিনটা পয়েন্ট দিছে এবং একটা ভিউ পয়েন্ট দিছে। অর্থাৎ আমার একটা সেন্টার অফ প্রজেকশন আছে আর তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্টের মধ্য থেকে, এই সেন্টার অফ প্রজেকশন থেকে আমাকে চেক করতে হবে এই তিনটা পয়েন্ট আমি ঠিকঠাক মতো দেখতে পারবো কিনা। আর যদি দেখতে না পারি তখন আমাকে দেখতে হবে কোন পয়েন্টটাকে ডেকে দিবে, অর্থাৎ কোনটা আগে আছে কোনটা পরে আছে। এবং এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে এবং সেন্টার অফ প্রজেকশনের ক্ষেত্রে, আমি সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জেড এর মান আছে। প্রথমটাতে যদিও নয়, বাকিগুলোতে জেড এর মান আছে। তার মানে হচ্ছে যে আমার এটা 3D পয়েন্ট। ওকে, সো 3D পয়েন্টের সাপেক্ষে প্রথমে 3D লাইন জয়েনিং যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা থেকে আমরা জানি এটাকে ধরো আমরা ধরে নিলাম। ওকে, এখানে দুইটা পয়েন্ট, x1, y1, z1। এই পয়েন্টটা আমার x1, y1, z1, x2, y2, z2। ওকে, তাহলে আমার লাইন জয়েনিং ইকুয়েশনটা হচ্ছে x ইকুয়াল টু x1 প্লাস
x2 minus x1 into t equal y equal to y1 plus y2 minus y1 into t z equal to z1 plus সো থ্রিডি লাইন জয়েনিং ইকুয়েশন থেকে আমরা এটা পাই। বেসিক্যালি যেটা করা হয় থ্রিডি তে আমাদের যখন একটা লাইন থাকে সেই লাইনের সাপেক্ষে আমরা একটা অরবিটারি এক্সিস নিয়ে নিই, যেটা আমরা গত লাস্ট প্রজেকশনের চ্যাপ্টারে দেখছিলাম। সেই অরবিটারি এক্সিস এর সাপেক্ষে বেসিক্যালি আমরা এই ডিফারেন্সটা বের করি। এবং যেহেতু অরবিটারি এক্সিস যে ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা দেখাইছিলাম, দুইটা ভেক্টর যখন একই ডিরেকশনে থাকে তখন একটা অপরটার চেয়ে হয় কত পার্সেন্ট বেশি বা কম একটা যে কনস্ট্যান্ট থাকে একই ডিরেকশনে, সে কনস্ট্যান্টটা বেসিক্যালি এখানে টি হিসেবে কাজ করতেছে আর কি, যেটাকে আমরা ডেপথ হিসেবেও ইয়া হিসেবে ধরতে পারি। তো এখন আমার এটা যদি ইকুয়েশন দাঁড়ায়, তাহলে দেখো এখন আমি প্রথমে আমার সেন্টার অফ প্রজেকশন এটা, সেটা থেকে P1 পয়েন্টের জন্য আমি এই লাইন ইকুয়েশন গুলো ডিরাইভ করে নিলাম। তাহলে দেখো তুমি যদি এখানে মানগুলো বসাও তাহলে x ইকুয়াল টু টি পাবা। তাহলে x ইকুয়াল টু x1, x1 এর মান হচ্ছে 0, 0 প্লাস x ইকুয়াল টু 0 প্লাস 1 - 0 ইন্টু টি, তার মানে ফাইনালি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু টি। ঠিক কিভাবে y ইকুয়াল টু 2t পাচ্ছি আমরা, z ইকুয়াল টু -10 + 10t এটা পাচ্ছি। তাহলে আমার প্রথমে সেন্টার অফ প্রজেকশনের সাথে আমি P1 লাইনকে কি করলাম, একটা লাইন ড্রয়িং ইকুয়েশনের মাধ্যমে এটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম। এখন আমি দেখবো যে যেহেতু আমি সেন্টার অফ প্রজেকশন থেকে P1 কে দেখতেছি, এখন আমি দেখবো P2 আর P1 এবং সেন্টার অফ প্রজেকশন এই তিনটা একই লাইনে আছে কিনা। যেহেতু আমরা যেটা একটু আগে বলতেছিলাম, সেন্টার অফ প্রজেকশন থেকে যদি তিনোটা পয়েন্ট একই লাইনে থাকে তখনই কেবলমাত্র আমি হিসাব করব কে কাকে অবস্কিউর করবে, আর যদি একই লাইনে না থাকে তাহলে অবস্কিউর করার প্রশ্ন আসে না। তাহলে প্রথমে আমি সেন্টার অফ প্রজেকশন থেকে P1 এর জন্য ইকুয়েশন ডিরাইভ করলাম, এখন দেখতেছি P2, P1 এবং সেন্টার অফ প্রজেকশন একই লাইনে আছে কিনা সেটা আমরা দেখতেছি। তো সেটা দেখতে গিয়ে আমরা এখানে P1 এর যে মানগুলো পাইলাম এক্স ওয়াই জেড এর, P2 এর যে মানগুলো এক্স ওয়াই জেড এর পাইছি। ওকে, সেই মানগুলোকে হচ্ছে আমরা এখানে বসাই দিব এই ইকুয়েশনে। তাহলে P2 এর ক্ষেত্রে আমরা এক্স এর মান পাচ্ছি কত, 3। তাহলে এক্স এর মান 3 বসালে টি এর মান হচ্ছে আমার কত, 3 হয়ে যাচ্ছে। তাহলে আমি এই প্রথম ইকুয়েশনে যখন এক্স এর মান বসাইছি আমি টি এর মান পাচ্ছি। এখন সেই টি এর মানটাকে যদি তুমি 2 নম্বরে বসাও, টি এর মান যদি যদি তুমি 3 2 বসাও, তাহলে তুমি ওয়াই এর মান পাচ্ছ 6। সেই 6 এবং এই 6 ম্যাচ করে যাচ্ছে। আবার টি এর মান যদি তুমি 3 যদি এই এই ইকুয়েশনে বসাও, টি এর মানটা 3, তাহলে তুমি কত পাচ্ছ, 20 পাচ্ছ, যেটা আবার কার সাথে ম্যাচ করতেছে, এই P2 এর সাথে ম্যাচ করতেছে। তো যেহেতু আমার এখানে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা টি এর মান পাওয়ার পরে সে টি এর মানটা যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই, তাহলে যে পয়েন্টগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলো হচ্ছে আমার P2 এর স্থানাঙ্ক। সুতরাং আমরা এটা ডিসিশন নিতে পারি যে P2, P1 এবং সেন্টার অফ প্রজেকশন হচ্ছে একই লাইনে আছে। তাহলে একই লাইনে থাকার পরে এখন আমাকে ডিটারমাইন করতে হবে যে কোন পয়েন্টটা আগে আছে কোন পয়েন্টটা আমাদের পরে আছে। ওকে, এখন টি এর মান, আমার যেহেতু টি এর মানটা সেন্টার অফ প্রজেকশনে টি এর কোনো মানই ছিল না অর্থাৎ 0, আবার P1 এর ক্ষেত্রে আমরা টি এর মান পাচ্ছি কত, P1 এর ক্ষেত্রে টি এর মান কত হবে বলো তো। 1 হবে, সেই ওয়ানটা কারণ হচ্ছে P1 এর এখানে আমার এক্স এর মান 1, তাহলে এখানে আমি এক্স এর মান 1 বসালে টি এর মান পাচ্ছি 1, তাহলে P1 এর ক্ষেত্রে টি এর মান হচ্ছে 1, আবার P2 এর ক্ষেত্রে টি এর মান হচ্ছে আমার কত, 3। তাহলে সেন্টার অফ প্রজেকশনের টি এর মান হচ্ছে আমার 0, যেহেতু এক্স এর মান 0। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু টি ইকুয়েশন, সেখান থেকে আমি যদি টি এর মানটা বের করি, P1 এর জন্য টি এর মান পাচ্ছি 1, সি এর জন্য পাচ্ছি 0, P2 এর জন্য পাচ্ছি 3। তার মানে এখানে আমার টি এর মান কম হচ্ছে সেন্টার অফ প্রজেকশনের সবচেয়ে কম, তার চেয়ে একটু বেশি হচ্ছে P1 এর, তার চেয়ে বেশি হচ্ছে P2 তে। যেহেতু P1 আর P2 হচ্ছে যে আমার কম্পারিজন করতে হবে সেন্টার অফ প্রজেকশন থেকে, সেহেতু আমি টি এর মান যখন কম্পেয়ার করতেছি তখন টি এর মানের কম্পারিজন অনুসারে আমি দেখতে পাচ্ছি P1টা হচ্ছে P2 এর আগে আছে, তার মানে P1 P2 কে ডেকে দিবে, বা P1 এর মাধ্যমে P2 ঢাকা পড়বে, বা P2 কে আমরা অবস্কিউর করব বা বাদ দিব পরবর্তীতে।
কারণ আমার টি এর মান বা ডেপথ কম্পারিজনের হিসাবে আমরা P1 কে উপরে পাচ্ছি, P2 পরে পাচ্ছি, সুতরাং P2 আমার ঢাকা পড়বে P1 এর মাধ্যমে। আবার একই কম্পারিজনে বা একই হিসাবে যদি আমরা এখন P3 কে দেখতে যাই, P3 কে যদি আমি এখানে এই ইকুয়েশনের মধ্যে প্লেস করতে যাই, এখানে আমি টি এর মান পাচ্ছি হচ্ছে 2, টি এর মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। এই টি এর মান 2 যদি বসাই আমি এখানে এই পরের ইকুয়েশনে, তাহলে 2 × 2 4, তাহলে ওয়াই এর মান 4 ম্যাচ করছে। আবার টি এর মান 2 টা যদি আমি এখানে বসাই, জেড এ বসাই, তাহলে আমি পাচ্ছি 2 × 10, 20, 20 প্লাস মাইনাস 10, তাহলে হচ্ছে আমার 10 রয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে জেড এর মান আছে হচ্ছে 6, বাট আমি এখানে ইকুয়েশনে জেড এর মান পাচ্ছি হচ্ছে 10। তার মানে হচ্ছে এই P3টা সি, P1 এবং P3 এর সাথে একই লাইনে অবস্থান করতেছে না, সেন্টার অফ প্রজেকশন থেকে P1 এবং P3 একই লাইনে অবস্থান করতেছে না এই তিনটা, সুতরাং আমাদের P1 যেটা পয়েন্ট সেটা P3 কে ডেকেও দিবে না বা অবস্কিউরও করবে না। এটা আমি বুঝাতে পারছি কিনা, না বুঝলে কেউ বলো। হ্যালো, বুঝছো এটা সবাই? এটা একটা কমন ম্যাথ, সবসময় আসে, বুঝতে থাকলে তো ভালো করতে পারবা। সেক্ষেত্রে তো ওই পয়েন্ট গুলা ইয়া করে আসে আর কি, একটু চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হয়। ওকে, সো আমরা এখানে যেটা দেখলাম যে, যেটা বলতেছিল, আমরা ওয়াইফাই মডেলে যখন আমার অনেকগুলা লাইন আসতেছে, পলি লাইন আসতেছে, অনেকগুলো পয়েন্ট আসতেছে, তো সেখান থেকে আমরা কোন পয়েন্ট গুলোকে রাখবো কোনগুলোকে বাদ দিব সেটা দেখতে হলে আমাকে ডেপথ কম্পারিজন বা কোন পয়েন্টটা আগে কোন পয়েন্টটা পেছনে সেন্টার অফ প্রজেকশন থেকে সেটা ডিসাইড করতে হচ্ছে। তো সেটা ডিসাইড করার একটা ওয়ে আমরা অলরেডি দেখলাম, কিভাবে আমরা পয়েন্টের জন্য, 3D পয়েন্টের জন্য কিভাবে আমরা সেটা ডিসাইড করতে পারি, সেন্টার অফ প্রজেকশন থেকে কোনটা আগে এবং কোনটা পেছনে যদি একই লাইনে থাকে। আর একই লাইনে না থাকলে সেটা হচ্ছে একটা অপরটাকে কি করবে না, অবস্কিউর করবে না বা ডেকে দিবে না। এখন হচ্ছে যে আমাদের হিডেন সার্ফেসে আর একটা পপুলার অ্যালগোরিদম, যেটা হচ্ছে জেট বাফার অ্যালগোরিদম। সেই জেট বাফার অ্যালগোরিদম আসলে কিভাবে ডিটেক্ট করে কোন আহ, একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা আমরা একটু এখানে দেখবো। সেখানে প্রশ্নটা হচ্ছে একটা 2x2 পিক্সেল ডিসপ্লে, মানে দুইটা করে পিক্সেল আছে এখানে, টোটাল 4টা পিক্সেল। সো 2x2 পিক্সেল ডিসপ্লেতে একটা অবজেক্ট এবি কে আমি, যেটা একটা লাইন, সে লাইনটাকে আমি শো করতে যাব, এবং সেটাকে শো করতে হলে জেট বাফার অ্যালগোরিদম কিভাবে সেটাকে শো করাবে সেটাই আমরা এখানে দেখতে চাচ্ছি।
প্রথমত হচ্ছে যে বইয়ে যে পিকচারটা আছে সেখানে দেখো এই জায়গায় একটু ভুল আছে, সেটা হচ্ছে এই এই পয়েন্টটা, এটা হচ্ছে ওয়ান হবে, যেটা হচ্ছে বইতে জিরো দেওয়া আছে আর কি। তো সেটাকে প্রথমত ওয়ান করে নিবা। ওকে। ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এক্স অ্যাক্সিস এর মান 0 থেকে 2 পর্যন্ত, ওয়াই অ্যাক্সিস এর মান 0 থেকে 2 পর্যন্ত, যেহেতু আমাদের 2x2 পিক্সেল ডিসপ্লে স্ক্রিন, যেটা হচ্ছে 2D তে আছে। আর জেড অ্যাক্সিস এ আমরা 1 ধরে নিলাম ডেপথ হিসেবে। আর এই যে যেটা গ্রে কালারের আছে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে স্ক্রিন, আর এখানে যেটা A1 বা A1 A2 যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে আমাদের ওই লাইনটা যেটা আমরা শো করাতে যাচ্ছি। ওকে। এখন হচ্ছে আমরা প্রথমে এখানে যে স্থানাঙ্ক গুলা, যেমন এ ওয়ান এর স্থানাঙ্ক আমাদের XYZ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স এক্সিস এখান থেকে শুরু হয়েছে। ওকে। 0, এটুক পর্যন্ত 1, এটুক পর্যন্ত 2, এটুক পর্যন্ত 1, এটুক পর্যন্ত 2। তাহলে আমার A1টা যদি আমি হিসাব করি, তাহলে এটা আমার কি মাঝ বরাবর আছে এক্স এবং ওয়াই এক্সিস এর, সে কারণে এটার স্থানাঙ্ক তাহলে আমরা কত পাইলাম, হাফ হাফ পাইছি। এবং যেহেতু এটা আমার মূল বিন্দুর ওখানে আছে জেড এক্সিস, এই মুহূর্তে এটার কোনো মান নাই, অর্থাৎ এটা একদমই আপার সারফেসে, এটার কোনো ডেপথ এই মুহূর্তে নাই। একইভাবে এ টু এর ক্ষেত্রে দেখতেছি আমরা, এ টু যেখানে আছে এখানে এই যে 2, এখানেও 2, তাহলে এটা এক্স এর মান 2 2 আসতেছে, এবং যেহেতু এটা উপরে আপার সারফেসে আছে, তাহলে এটারও জেড এর কোনো মান নাই, জেড এর মানটা 0। আবার আমার যে প্লেনটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা জেড এক্সিস এর বলতেছি, আমাদের এখানে ডেপথ হচ্ছে আমরা 1 নিছি, তাহলে আমার যে প্লেনটা আছে তার মানে হচ্ছে এই টোটালটা মানে হচ্ছে 1। জেড এক্সিস আমরা এতটুকু পর্যন্ত যাচ্ছি, তাহলে এই টোটালটা মানে 1। বাট আমি এখানে যে জায়গায় আমাদের ডিসপ্লে প্লেনটাকে বা ডিসপ্লে সারফেসটাকে স্থাপন করছি, সেটা হচ্ছে আমার কি, এই ওয়ান এর মাঝামাঝি জায়গায়। সুতরাং আমি যদি এখন বি এর স্থানাঙ্ক গুলো বের করি, যেমন B1 এর স্থানাঙ্ক, তাহলে B1 এর স্থানাঙ্ক আমরা ঠিক একইভাবে পাচ্ছি। আমার যেহেতু B1 বললামই, আমরা সেটা কোথার মধ্যে আছে, এক্স এর 0 0 তে আছে, তাহলে XY 0 0 হবে, কিন্তু জেড এর মান আমার কত হবে, হাফ হবে, এটা হিসাব করলে। একইভাবে আমরা যখন B2 তে যাচ্ছি, ওকে, সো B2 তে গেলে এখানে আমাদের কার মান আছে, এক্স এর মান আছে, সর্বোচ্চ মানটা এক্স এর মান, যেহেতু এটা 2 তে, B2 তে আমি এক্স এর মান পাচ্ছি, ওয়াই এর মান আবার 0, যেহেতু এক্স এক্সিস সাপেক্ষে। আবার জেড এর মান হচ্ছে আমি কত, ঠিক একইভাবে হাফ পাচ্ছি। B3 তে হচ্ছে আমার আহ এক্স ওয়াই দুইটারই মান আছে, এক্স এর মানও 2, ওয়াই এর মান হচ্ছে আমার কত, 2, যেহেতু এটা আমার একদমই উপরে চলে গেছে, কিন্তু জেড এর মান হচ্ছে, তো এটা ওয়াই এর সাথে এক লাইনে আছে, তাহলে আমার হচ্ছে কি 0 2 এবং হাফ। অর্থাৎ বি এ যতগুলো জেড আছে সবগুলা হাফ, সেটা হচ্ছে আমার অরিজিনাল জেড ডেপথের অর্ধেক পর্যন্ত কভার করছে, অর্থাৎ অর্ধেকের মধ্যে আমি আমার ডিসপ্লে স্ক্রিনটাকে প্লেস করছি। আর সে ডিসপ্লে স্ক্রিনের একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা বলতেছি ডিসপ্লে স্ক্রিনের কালারটাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা গ্রে কালার। এবং সে ডিসপ্লে স্ক্রিনের উপরে আমার এই A1 A2 অবজেক্টটাকে রাখা আছে। এখন আমাকে ডিসাইড করতে হবে বেসিক্যালি জেড বাফ কিভাবে এই ডিসিশনটা নেয়। সো জেড বাফার যেটা করে, সে জেড বাফার কম্পেয়ার করে জেড এর মানের সাথে, অর্থাৎ জেড এর মানের সাথে কম্পেয়ার করে, যদি জেড এর মান তোমার যেটা কম সেটাকে রাখবে, বেশি হলে সেটাকে রিপ্লেস করে দিবে। একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কম্পারিজন, পিক্সেল বেসড কম্পারিজনে জেড বাফার যেটা চেক করবে সেটা হচ্ছে জেড এর মানটাকে, অর্থাৎ ডেপথটাকে চেক করবে। ডেপথ যেটার কম সেটাকে সে রাখবে, যেটা বেশি সেটাকে সে রিমুভ করে দিবে। তাহলে প্রথমে যে স্থানাঙ্ক গুলো আসছে এখানে, এই স্থানাঙ্ক গুলার কথাটা আমি বললাম, কিভাবে স্থানাঙ্ক গুলা ওরা পাচ্ছে সেটা।
এরপর যেটা দেখো যে ওটা একটা হচ্ছে ফ্রেম বাফার আর একটা হচ্ছে ডেট বাফার, এই দুইটা ম্যাট্রিক্স কে তারা ইনিশিয়ালাইজ করে নিচ্ছে। ওকে ফাইন। তাহলে প্রথমে যখন আমি ইনিশিয়ালাইজ করতেছি স্বাভাবিকভাবে আমার হচ্ছে সবগুলো কি থাকবে, ওয়াই মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফ্রেম বাফারে আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, এবং জেড বাফারে হচ্ছে সবগুলো আমার কি হাইয়েস্ট ডেপথ, যেটা আমার এখানে এই মুহূর্তে জেডের হাইয়েস্ট ডেপথ হচ্ছে ওয়ান, সে কারণে আমি ওয়ান ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করছি। ওকে, আবার হচ্ছে ফ্রেম বাফারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি ইনিশিয়ালাইজ করছি। ওকে, তো এখন আমি আসলাম এ ওয়ান এর জন্য, অর্থাৎ আমার লোকেশন হচ্ছে এখন 0 0। ওকে, 0 0। তো আমি এ ওয়ানে আসছি, এ ওয়ানে এসে অর্থাৎ এই 0 0 লোকেশনে এসে দেখতেছি আমার মানে অবজেক্টটা এখান থেকে এখানে আছে কিনা আর কি। যে অবজেক্টটা আমি বলতেছি আমার অবজেক্টটা এ, এ মানে হচ্ছে A1 A2 একটা লাইন, সে অবজেক্টটা আমার 0 0 লোকেশনে আছে কিনা, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা 0 0 লোকেশনে এভেলেবেল। তাহলে অবজেক্টটা যদি আমার এভেলেবেল থাকে, তার মানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো না, কারণ হচ্ছে এই অবজেক্টটা আমার ব্যাকগ্রাউন্ডকে কি করে দিবে, ডেকে দিবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা। ওকে, সেই অবজেক্টের কালারটাকে আমরা এই হিসেবে নিলাম আর কি। সো ফ্রেমের এখানে আমার অবজেক্টের কালারটা চলে আসতেছে। এখন হচ্ছে আমি ডেপথ হিসাব করব। সো ডেপথ যখন আমি হিসাব করতে যাবো, আমরা জানি যে আমাদের এ ওয়ান পয়েন্টের স্থানাঙ্ক ছিল হচ্ছে তোমার কত, যেহেতু এটা জেড এর মান 0 ছিল, তাহলে এক্স অক্ষের দিকে আমাদের হাফ ছিল, হাফ হাফ 0 ছিল, রাইট? তো জেড এর মান ছিল 0, আবার তোমার এখানে জেড এর মান আছে হচ্ছে 1, তাহলে জিরোটা হচ্ছে তোমার ছোট, সে কারণে তুমি 0 দিয়ে ওটাকে রিপ্লেস করে নিলা। তোমার এ ওয়ান এর স্থানাঙ্কের মধ্যে তোমার জেড এর মান ছিল হচ্ছে 0, হাফ হাফ 0, এ ওয়ান এর স্থানাঙ্ক, তো জেড এর মান 0 ছিল, যেহেতু এটা আপার সারফেসে। আর এখানে আমাদের যে জেড বাফার আছে, সেই জেড বাফারে 0 0 লোকেশনে জেড এর মান আছে হচ্ছে 1, সুতরাং আমার যেহেতু নতুন জেড এর মান যেটা এ ওয়ান এর অবজেক্টের জেড এর মানটা যেহেতু কম, সেটা দিয়ে আমার আগেরটা রিপ্লেস হয়ে গেছে। এতে তাহলে আমার 0 0 লোকেশনের কাজ গেল। এখন আমরা আসলাম হচ্ছে 0 0 1-এ। তো 0 1-এ আসলাম, এখানে এসে দেখতেছি আমার এই যে অবজেক্টটা সেটা এখানে নাই। 0 1-এ আমরা এসে যেটা দেখতেছি, আমার এই যে অবজেক্টটা, সেই অবজেক্টের কোনো অংশ আমার 0 1-এ পড়ে নাই, তার মানে 0 1 থেকে আমি অবজেক্টটাকে দেখতে পাবো না, 0 1-এ অবজেক্টটা নাইও। তাহলে 0 1-এ আমি যেটা পাবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটাই আমার থাকবে। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালারই পাবো। আর যেহেতু জেড এর মানেরও এখানে কোনো কম্পারিজন আসতেছে না, সুতরাং আমার এটা চেঞ্জ হবে না, জেড বাফারের এই ম্যাট্রিক্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমার 0 0 গেল, 0 1 গেল। ঠিক আছে, একইভাবে যদি আমি আমার 1 0-তে বা এই পয়েন্টে এসে হিসাব করি, এখন 1 0-তে হিসাব করি, তো 1 0-তে হিসাব করলে এখানেও আমি দেখতেছি আমার কোনো অবজেক্ট এখানে নাই। এই যে এই অবজেক্টটা সেটা আমার 1 0-তে পড়ে নাই। আবার এখানে জেড এর মানও তাহলে কি নাই, তাহলে এখানেও আমার কোনো চেঞ্জ হবে না, এখানে যেটা আছে সেটাই রয়ে যাবে। আবার যখন আমি 1 1-এ যাব, 1 1 মানে এটাতে যখন আমি আসবো, সেখানে আমি অবজেক্টটাকে পাচ্ছি। আর অবজেক্টটাকে পাইলে আমার কি হবে, অবজেক্টটাকে পাইলে যেটা হবে সেটা হচ্ছে যে সে আগের মতোই আমার এই যেহেতু এই পয়েন্টটাতে আমার হচ্ছে কত, জেড এর মান কত আমরা সেটা নিব। তো সেই জেড এর মানটা নেওয়ার পরে সেটা দিয়ে আমরা হচ্ছে আগেরটাকে রিপ্লেস করব। ওকে, সো আমাদের এ টু এর স্থানাঙ্ক কত ছিল, আমাদের এ টু এর স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2 2 0, তাহলে জেড এর মান 0, তাহলে সেটা আমার রিপ্লেস হয়ে যাবে 0 দিয়ে। তাহলে ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি দেখো, 1 0 0 0 1, এটা আমরা পাচ্ছি। এটুকু বোঝা গেছে কিনা? এখানে যেটা ফ্রেম বাফারে এগুলো হচ্ছে আমার অবজেক্ট, আর যেখানে অবজেক্ট আছে সেখানে জায়গাটার মানটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের অবজেক্টের সাপেক্ষে যদি জেড বাফারকে, অবজেক্টের সাপেক্ষে জেড বাফারকে ইউজ করি, তাহলে আমরা হচ্ছে ফাইনালি এই অবস্থাতে পাবো, যেখানে হচ্ছে আমার
ফ্রেম এবং জেট বাফার দুইটা কিভাবে জেনারেট হয়েছে আমরা এটা দেখলাম। এখন অ্যালগোরিদমটা আমরা এতক্ষণ অ্যাপ্লাই করছি হচ্ছে যে অবজেক্ট এ এর জন্য। এখন সেম অ্যালগোরিদমটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে যে আমাদের যেটা ব্যাক প্লেন বা যেটার উপর আমরা ডিসপ্লে সারফেস যেটা বি, সে বি এর উপর আমরা কি করে অবজেক্ট আমাদের এই জেট বাফার অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করবো। তাহলে এই মুহূর্তে আমার কাছে এটাই হচ্ছে আমার ফ্রেম বাফার এবং এটাই হচ্ছে আমার জেট বাফার। ওকে, অর্থাৎ আমরা যে একটু আগে বললাম আমাদের ডেপথ ভ্যালুতে ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, তাহলে সেটা কিভাবে আসবে এবং সেটার ডেপথটা কত হবে সেটা, এবং আমরা বলছি আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটাকে প্লেস করছি হচ্ছে জেড এক্সিস এর মাঝামাঝি। তাহলে দেখো এখন তুমি আবার কম্পেয়ার করতে আসতেছো, এখন তুমি বি এর সাপেক্ষে যেহেতু আসতেছো, তাহলে তুমি প্রথমত আসছো হচ্ছে 0 0-তে। ওকে, তো 0 0-তে হচ্ছে যে আমাদের বি, এই বি ওয়ানের স্থানাঙ্ক আমাদের বি ওয়ানটা 0 0-তে আছে। তো বি ওয়ানে আমার স্থানাঙ্ক হচ্ছে কত, 0 0 1/2। তাহলে আমি বি ওয়ানে যখন আসছি 0 0-তে, এই পিক্সেলে বি ওয়ানে আসার পরে আমি জেড এর মান পাচ্ছি হাফ। কিন্তু আমার যে ফ্রেম জেড বাফার এই মুহূর্তে আছে, সেই জেড বাফার এই মুহূর্তে আমার এটার মান আছে কত, এটার মান আছে অলরেডি 0। যেহেতু আমার অবজেক্টের জন্য আমি এখানে এটা পাচ্ছি, সুতরাং আমি এখানে বি ওয়ানের জন্য জেড এর মান পাচ্ছি হাফ, কিন্তু আমার অলরেডি 0 আছে, সুতরাং আমি 0 তো রিপ্লেস করতে পারবো না, যেহেতু 0 অলরেডি ছোট। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে আমাদের বি ওয়ানটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, সুতরাং এখানে বি ওয়ানের কোনো ভূমিকা আর কাজ করবে না, এখানে এ ওয়ানই থেকে যাবে। একইভাবে যদি আমরা এটাতে আসি, এখন 0 1-এ যখন আমরা আসতেছি তখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি, ওয়ান যেটা ছিল সেটা রয়ে গেছিল জেড এর মান। কিন্তু এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আছে, তো যেটা হচ্ছে আমি কোনটাতে আছি, এই প্লেনটাতে আছে, একদম ব্যাকে যেটা আছে সেটা। তো সেটার আগে যদি আমার ডিসপ্লে স্ক্রিন থাকে, তাহলে সেটার অবশ্যই আমার জেড এর মান কম, হাফ। তাহলে এখন যখন আমি 0 1-এ আসছি তখন হচ্ছে আমার ডিসপ্লে স্ক্রিনের জেড এর মান পাচ্ছি হাফ, আবার ব্যাক ক্লিপিং এর জেড এর মান যেটা একদম সবার শেষে মেইন জেড অ্যাক্সিস সেটার মান হচ্ছে 1। তাহলে স্বাভাবিকভাবে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এখন এখানে চলে আসবে, যেটার মান হচ্ছে কত, জেড এর মান হাফ। এবং আমি কালারটা যেটা ওয়াই ছিল ডিসপ্লে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার। একইভাবে যখন আমরা আবার ওয়ান 1 1-এ যাবো, সে 1 1-এ গেলে দেখতে পাচ্ছি এখানে আগের মতো আমার অলরেডি 0 আছে, সুতরাং এটা চেঞ্জ হবে না। আবার 1 0-তে যখন আসবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বি ফোরটা এখানে পড়তেছে। তো বি ফোর যখন আমার এখানে পড়তেছে, এখানে বি এর স্থানাঙ্কের মধ্যে আমরা কি পাচ্ছি, সেটা অলরেডি পাচ্ছি, আমাদের স্থানাঙ্কে জেড এর মানটা হাফ পাচ্ছি, যেহেতু এখানে হাফ অবস্থায় সেটা আছে, তাহলে সেক্ষেত্রে আমার এই ওয়ানটা চেঞ্জ হয়ে হাফ হয়ে যাবে। এবং তাহলে ফাইনালি আমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি, যে যে অংশে আমার অবজেক্ট গুলো ছিল না সেখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন হয়েছে বি, আর যেখানে অবজেক্ট ছিল সেখানে আমার অবজেক্টের কালারটা অ্যাসাইন হয়েছে এ। এবং আমার অবজেক্টের যেটা, যেহেতু আমার ডিসপ্লে স্ক্রিনটা হচ্ছে জেড এক্সিস এর মাঝামাঝিতে আছে, হাফে, তাহলে আমার সেই কারণে যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার বা ডিসপ্লে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার সেখানে হাফ হয়েছে, এবং বাকিটা আমার কি রয়ে গেছে, যেটা একদম সারফেসে অবজেক্টটা প্লেস করছে সেটা 0 0 রয়ে গেল। এই প্রসেসে অ্যাপ্লাই করে জেড বাফার অ্যালগোরিদম এর ডেপথটাকে কম্পারিজন করে, জেট বাফার অ্যালগোরিদম বেসিক্যালি ডিসাইড করে কোন অবজেক্টটা আমার শুরুতে বা উপরের দিকে আছে এবং কোন অবজেক্টটা আমার পিছনে আছে। যেটা অবজেক্টটা স্বাভাবিকভাবে পিছনে থাকবে সেটাকে আমরা শো করতেছি। তো এভাবে হচ্ছে হিডেন সারফেস রিমুভাল অ্যালগোরিদমটা বেসিক্যালি কাজ করে। তো আরো একটা অ্যালগোরিদম আছে যেটা হচ্ছে স্ক্যান লাইন অ্যালগোরিদম। সেই স্ক্যান লাইন অ্যালগোরিদমটাও বেসিক্যালি একইভাবে কাজ করে। তুমি প্রথমে ওয়াই দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলা, হোয়াইটটা হচ্ছে বেসিক্যালি ডিসপ্লে কালারের ইনিশিয়ালাইজেশন আর কি, ব্যাকগ্রাউন্ড কালার না। তো এক্ষেত্রে এখন যখন ওয়াই এর মান 0, এখানে দুইটা অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই আর এক্স, যেহেতু ওয়াই এর মান যখন 0 হবে তখন আমার লাইনটাকে আহ 0 0 আসবে, এটা এবং এটা। তো ঠিক একইভাবে আমরা আগের মতো কম্পেয়ার করতেছি, এই দুইটা পিক্সেল যখন আমি কম্পেয়ার করতেছি তাহলে আমি দেখতেছি এখানে আমার অবজেক্ট আছে, এবং এখানে যেহেতু অবজেক্ট নাই, যখন 1 1-এ যাচ্ছি তাহলে সেখানে হচ্ছে আমার কি, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসতেছে। তো সে স্ক্যান লাইন অর্থাৎ লাইন বাই লাইন সে স্ক্যান করে যাবে, 0 0 0 1 1 0 এইভাবে করে করে, এবং
সেক্ষেত্রে সে ডিসিশনটা ওই ইয়ার মাধ্যমে নিবে, জেট বাফারের মাধ্যমে সে নিয়ে দেখবে যে তার ওখানে কি আছে, মানে ওখান থেকে অবজেক্টটাকে আলাদা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। জেট বাফারের মধ্যে ওই ডিসিশনটা নিয়ে ভ্যালুগুলো সে আপডেট করতে থাকবে। তো এটাকে আমরা স্ক্যান লাইন অ্যালগোরিদমের মাধ্যমেও যদি আমরা এটাকে দেখাইতে যাই, সেক্ষেত্রেও আমাদের কাহিনীটা একই রকমেরই হবে। একটু কারো সমস্যা থাকলে বলো। হ্যালো, সবাই কি বুঝছো এগুলা? শোনা যাচ্ছে না, কেউ রেসপন্স করছিল নাকি? বুঝতে পারলে তো ভালো, বুঝতে পারলে তো সবাই প্লাস পাইতো, কিন্তু পাইতো না। ওকে, এখানে আরো একটা, যেটা স্ক্যান লাইন অ্যালগোরিদম কিভাবে, স্ক্যান লাইন অ্যালগোরিদম কিভাবে ইনক্রিমেন্টাল মেথড হিসেবে কাজ করে সেটা এখানে দেখানো হয়েছে। যেহেতু স্ক্যান লাইন অ্যালগোরিদম আমরা বলতেছি লাইন বাই লাইনে স্ক্যান করে, প্রথমে ধরো এই লাইনটা এই অবস্থায় আছে, এই এই জায়গায়। তো এই পজিশনে লাইনটা গেলে তখন সেটা আলফা প্লাস ওয়ান, অর্থাৎ আমরা পরের লাইনে গেলাম। তো যে লাইনে যায় না কেন, আলটিমেটলি আমাদের যে স্লোপটা, সেই স্লোপটা সেমই থাকবে। ওকে, সো আমার যে ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা পাবো, সেই স্লোপটা সেমই থাকবে অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য। সেই কারণে আমরা জাস্ট আগের পয়েন্টের সাথে যদি আমি শুধু অটোমেটিক্যালি আমি একটা পরের পয়েন্টটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাকে নতুন করে আর পরের পয়েন্টটা ক্যালকুলেট বা পরের স্লোপটা ক্যালকুলেট করা লাগে না, সেটা সবসময় আমার সেমই থাকতেছে। তো যেহেতু সেটা সবসময় সেমই থাকতেছে এরকম অবজেক্ট রিপ্রেজেন্টেশন করার ক্ষেত্রে, তাহলে ওই ডিফারেন্সটা আমি শুধুমাত্র যোগ করলেই আমি পরের পয়েন্টের রিপ্রেজেন্টেশনটা পেয়ে যাচ্ছি। যে কারণে স্ট্যান্ড লাইন অ্যালগোরিদমকে আমরা ইনক্রিমেন্টাল মেথডও বলে থাকি আর কি। ক্যালকুলেশনটা একটা এজের যে ক্যালকুলেশন, ইন্টারসেকশন বের করে এই যে অবজেক্টটা আছে এই লাইনে, সেটা তুমি বুঝতে পারতেছো এই ইন্টারসেকশন পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে, যে যেটাতে যে জায়গায় গিয়ে এই স্ক্যান লাইনটাকে অবজেক্টটা ছেদ করতেছে, সেই পয়েন্টটাই বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করবো এখানে স্বাভাবিকভাবে, যেহেতু এটা লাইন বাই লাইন স্ক্যান করে যাচ্ছে। তো এটা জাস্ট একটা সিম্পল লাইনের জন্য দেখানো হয়েছে। এখানে যদি আমার মাল্টিপল লাইন থাকে, মাল্টিপল অবজেক্ট থাকে, সো সবগুলোকে সে ইন্টারসেক্ট করে যাবে, এবং সবগুলোর জন্য হচ্ছে যে তার কি কারেসপন্ডিং ইকুয়েশন এবং এম এর মান বা স্লোপের মানটা থাকবে। তো এবার সবটাকে যোগ করে করে সে পরের পয়েন্টার অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে নেয়। তো এখানে বেসিক্যালি তাহলে এই অ্যালগোরিদমে দেখতে গেলে যেগুলো আমরা এখানে এখন কাজ করে দেখলাম, সেগুলো অনুসারে এখানে জেট বাফার অ্যালগোরিদমটা লিখে আছে। ওকে, সো অনেক সময় আবার ইয়া হলে জেট বাফার অ্যালগোরিদমটাই সরাসরি লিখতে বলে, অনেক সময় মডারেশন হইলে আর কি। তো এখানে সেই সেম জিনিসটাই, তুমি জেড এক্স ওয়াই এর এই যে এখানে কম্পারিজনটা করতেছে, সে কম্পারিজন করলে আমার হচ্ছে কি, যেটা ডেপথ কম সেটা দিয়ে আমরা কি রিপ্লেস করতেছি আগের এক্স ওয়াই এর মানটাকে। যদি আমার নতুনটার এক্স ওয়াই এর মানটা যদি কম হয়, তাহলে জেড বাফারের মানটা নতুন ম্যানিপুলেট করছি বা ইয়া করছি, চেঞ্জ করছি, সো সেটার আলোকে ডিসিশনটা হচ্ছে, সেই জিনিসটাই জাস্ট এখানে লেখা হয়েছে আর কি। তো এখান থেকে তাইলে যেটা যেটা দেখবা সেটা হচ্ছে 10.1 দেখবা।
10.1, 10.4, 10.5, 6, 7, 8, তারপর হচ্ছে 10.9, 10.10, 11 এবং 13। জেট বাফার একটা, এটা হিডেন সারফেস অ্যালগোরিদম কেন দরকার হয়, আর এখানে এই যে পয়েন্ট গুলাকে একটু চেঞ্জ করে দিয়ে তোমার ওটা আসে। আমরা যদি বি থেকে দেখতে যাই কোন পয়েন্টটা কাকে অবস্কিউর করবে কি করবে না, সেই ডিসিশনটা নেওয়া। ওকে। ম্যাক্সিমাম নাম্বার অফ অবজেক্ট দ্যাট ক্যান বি প্রেজেন্টেড বাই জেট বাফার অ্যালগোরিদম, এটা তো জাস্ট যেহেতু একটা ইয়াকেই সে ইয়া করতেছে, কি বলে যে ম্যাট্রিক্স কে আহ চেঞ্জ করে করে সে অবজেক্ট গুলাকে সে রিপ্রেজেন্ট করতেছে। সো যে যত নাম্বারের অবজেক্টই হোক না কেন, জেট বাফার অ্যালগোরিদম বেসিক্যালি কাজ করতে পারবে আর কি। সো এটা কোনো ফিক্সড ইয়া নাই আর কি, যে কোনো আরবিটারি নাম্বার অফ অবজেক্টের জন্য জেট বাফার অ্যালগোরিদম কাজ করতে পারবে। ওকে। তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এগুলো আর কি, চ্যাপ্টার 8, 9 এবং 10 থেকে। কোয়েশ্চেন থাকলে বলতে পারো এটুকুর মধ্যে। মোহাম্মদ শাহিন, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। দেখি বলো তো, 3D লাইনের ইকুয়েশন গুলো কি লিখছিলাম বলো তো একটু, চ্যাট বক্সে একটু লিখে দাও তো দেখি। লিখছো? তুমি না কিছু স্যার। লিখছো? হ্যাঁ। না স্যার। ভেরি গুড। তুমি শুধু শুধু এসে বসে আছো কেন? আমি তো তোমাকে বলছি যে অ্যাটেন্ডেন্সের কোনো সমস্যা নাই। ওকে। বসে থেকে যে তুমি নাই বললা, তাহলে তো সমস্যা। Would you kindly provide us with a list of exercises? এক্সারসাইজ লিস্ট তো প্রতি ক্লাসে দেওয়া হয়েছে, এবং সেটা তো প্রতি ক্লাসের লেকচার ভিডিও গুলো কারো না কারো কাছে তো থাকার কথা, যদি আমি ভুল করে না থাকি। কেউ না কেউ রেকর্ড করে রাখার কথা। ওখানে শেষের দিকে গেলে হয়তো ইয়াগুলো পাওয়া যাবে আর কি, নাম্বার গুলো পাওয়া যাবে। রেকর্ডেড লেকচারের শেষের দিকে গেলে নাম্বার গুলো পাওয়া যাবে। So, প্রতিটাই আর। ওকে, সো যাই হোক, সেটা যার যার ব্যাপার। কে কে হয়তো পরে ওই লেকচার ভিডিও দেখে প্রিপারেশন নেওয়ার জন্য অপেক্ষা করতেছো, সেটা তোমার ইস্যু, তুমি কিভাবে প্রিপারেশন নিবা। বাট তোমার স্বাভাবিকভাবে প্রিপারেশন নিতে গেলে অনেক কিছু ফেস করতে হয়, বা অনেক সমস্যা আমরা ফেস করি আর কি। তো সেজন্যই যদি তোমার এখানে সলভ করে নিতা, তাহলে হয়তো তোমার জন্য ওই প্রিপারেশনটা সহজ হইতো আর কি।
বা তোমার কোয়েশ্চেন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস করলে বিভিন্ন আসপেক্ট থেকে ডিসকাশন করার একটা সুযোগ থাকে, বা বিভিন্ন আসপেক্ট থেকে বলার একটা সুযোগ থাকে। বা তোমার কোনো কোনো কোয়েশ্চেন আমাকে হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হেল্পও করবে স্বাভাবিকভাবে, তাই না? So, সেক্ষেত্রে তোমার যদি কোয়েশ্চেনই না থাকে, চুপচাপ বসে থাকো, আবার বুঝতেছো না, বসে চুপচাপ বসে থাকলে আমার কোনো আপত্তি তো নাই। কিন্তু তুমি লিখলাও না ইকুয়েশনটা স্বাভাবিকভাবে, তুমি যদি ওই ইকুয়েশনটা নাই লিখো তাহলে এটা, অ্যাজ এ স্টুডেন্ট আমি জানি না তুমি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট কিনা, বাট আমার ক্ষেত্রে হলে আমি জীবনে তো এটা খুঁজে বাইর করতে পারতাম না যে এই জিনিস কিভাবে পয়দা হয়েছে এখানে, হ্যাঁ। অর্থাৎ 10.1 এর কথা বলতেছি। কেউ যদি ইকুয়েশন লিখে না থাকে, আমি জানি না এখানে কতজন, কত পার্সেন্ট স্টুডেন্ট সরাসরি বুঝতে পারবে যে এটা কিভাবে আসছে। তো যদিও অ্যাপেন্ডিক্স 2 লেখা আছে, ওটা মানে যে অ্যাপেন্ডিক্স 2 সেটাও কয়জনে বুঝবে সেটা নিয়েও আমি কনফিউজ। বা অ্যাপেন্ডিক্স 2 তে গিয়ে কষ্ট করে খুঁজে এই ইকুয়েশন গুলাকে বের করে এটার সাথে ম্যাচ করাই নিবে কয়জন, সেটা নিয়েও আমি কনফিউজড। ঠিক আছে। তো অ্যাটেন্ড করলে, সিরিয়াসলি অ্যাটেন্ড করলেই ভালো। আর না হয় তুমি ঘুম গেলে তোমার জন্য ভালো আছে, এতে তোমার মানসিক ভাবে শান্তিতে থাকবা। ঠিক আছে। So, আমি ওটা কাউন্ট করতেছি না, যেটা বলছি সেটা তো করতেছি না স্বাভাবিকভাবে। বাট আমি এটা এক্সপেক্ট করি যে কেউ এখানে অ্যাটেন্ড করলে সে অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে অ্যাটলিস্ট লেকচার নোট গুলো তুলে নিলেই হয় আর কি। তুমি পরে হয়তো বুঝে নিবা, কিন্তু তোমার কাছে যদি ইকুয়েশন গুলাও না থাকে, আমি এখানে বলি নাই যে ইকুয়েশনটা কেমনে আসছে বা কি বলছি, আমি জাস্ট দেখতে চাইছি যে তুমি ইকুয়েশন গুলো লিখে রাখছো কিনা, যেন পরবর্তীতে তুমি ওগুলা ইউজ করতে পারো আর কি, ওই ইয়াটা পাওয়ার জন্য। So, সেটাই ছিল আর কি। যাই হোক, সেটা তোমার ব্যাপার, বাট এরকম ম্যান্দা মারা ক্লাসে বসে থাকলে সবগুলা ওই ক্লাসগুলো নিতে হতো, যে কেউ বোরিং ফিল করতে পারে আর কি। এখন না বুঝলেও অ্যাটলিস্ট বলতে পারো, তখন হয়তো একটু ডিফারেন্ট হতে চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাইলে আজকে এটুকুই আমাদের। আর 2টা চ্যাপ্টার বাকি আছে মনে হয়। এরপরে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ওগুলা নিয়ে ডিসকাস করব। তুমি ভিডিও গুলা দেখে এসে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে স্পেসিফিক, আমরা 2-3টা চ্যাপ্টারের জন্য একটা একটা রিভিউ ক্লাস দিব, ওখানে তুমি ওগুলা জিজ্ঞেস করে ক্লিয়ার করে নিতে পারো। সো ইটস আপ টু ইউ আর কি, যদি তোমার থাকে কোয়েশ্চেন স্পেসিফিক। ওকে, আর কারো কিছু বলার আছে, কোনো কিছু জিজ্ঞেস করবা এই রিলেটেড? ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান।